বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 24 জুলাই আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু। এরপরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে বিএনপি সরকারের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চুপ্পুর গ্রেফতার এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার। চুপ্পুর গ্রেফতার, চুপ্পুর গ্রেফতার এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার। চুপ্পুর গ্রেফতার। ডক্টর ইউনূস হচ্ছেন আগামীর বাংলাদেশের রাষ্ট্রপতি। কি চমকে গেলেন? প্রিয় দর্শক মণ্ডলী, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগ করছেন নিজের অসুস্থতার কথা বলে। এই শাহাবুদ্দিন চুপ্পু যদি সুযোগ পায় তাহলে এখনো এই ফেসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে আসার জন্য সব ধরনের সুযোগ এবং সব ধরনের কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে। যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু উনি রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতির বাইরে মিছিল মিটিং হইতেছে, অনেক রকম প্রতিবাদ হচ্ছে, অনেক ইতিহাস আবার সামনে আসতেছে। ওনাকে গ্রেফতার করার দাবি অলরেডি উঠে গেছে। বাংলাদেশের ক্ষমতার অলিন্দে বিশেষ করে বঙ্গভবনের ভেতরে এমন এক অবিশ্বাস্য সুনামি ধেয়ে আসছে যার প্রবল আঁচ গিয়ে সরাসরি আঘাত এনেছে প্রতিবেশী ভারতের রাজধানী নয়াদিল্লিতেও। সাউথ ব্লকের বাঘা বাঘা নীতি নির্ধারকদের রাতের ঘুম আক্ষরিক অর্থেই উধাও হয়ে গেছে। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর তার গ্রেপ্তারের দাবিতে জনগণ রাজপথে নেমে গিয়েছে। আমরা যে আহ্বান জানিয়েছিলাম যে রাজপথে নামতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। আমাদের ডক্টর ইউনূস স্যার 18 মাস তো লড়াই করছে ভাই, 18টা মাস। ওনাকে আবার ধরেন, ওনাকে বলেন আপনি রাষ্ট্রপতির পদে বসেন। হ্যাঁ ভাই, ওই চেয়ারে ওনাকে বসায় দেন। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার বিশ্বাস এই যদি ডক্টর ইউনূস স্যার থেকে রাষ্ট্রপতি এবং তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী আর জামাত ইসলাম ভাই দুই হাতে সাপোর্ট দিবে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকাল শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছে। তিনি পদত্যাগ করার পর থেকেই তার গ্রেফতারের দাবিতে মাঠে নামতে শুরু করেছে ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন এবং তার সাথে আরো দেখেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সম্পর্কিত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। অন্তর্বর্তীকালীন সরকারে যে দুজন মানুষকে নিয়ে একসময় বিএনপি নেতারা সবচেয়ে বেশি চড়াও হতেন, সবচেয়ে তীব্র ভাষায় আক্রমণ করতেন, তারা হলেন তৎকালীন রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান এবং বিডার চেয়ারম্যান আশিকুর রহমান। খলিলুর রহমানকে খোদ সালাউদ্দিন আহমেদের মতো শীর্ষ নেতা বিদেশি দালাল আখ্যা দিয়েছিলেন, আর ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের কারণে বিডা চেয়ারম্যান আশিককে বিএনপির কর্মীরা উপহাস করে ডাকত হকার। কিন্তু আজ রাজনীতির কি অদ্ভুত এবং অবিশ্বাস্য চিত্রনাট্য যে খলিলুর রহমানকে একসময় কড়া সমালোচনা করা হতো, তিনি আজ বিএনপি সরকারের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী মন্ত্রী। অন্যদিকে যাকে হকার বলা হয়েছিল সেই আশিকুর রহমানও আজও একই পদে বহাল থেকে বিএনপি সরকারের অধীনেই কাজ করছেন। খলিল ও আশিকের এই পুরো ঘটনা একটি চরম বাস্তবতাকে চোখের সামনে স্পষ্ট করে দেয়। রাজনীতিতে বিএনপি মুখে যা বলে অন্তরে সবসময় তা থাকে না। তবে এবার আসা যাক রাজনীতির সবচেয়ে বড় ও আসল বোমার বিস্ফোরণে। সংবিধান অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, যা সম্পন্ন করবেন জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা। ঠিক এই জায়গায় এসে পুরো দেশের একটাই প্রশ্ন, কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি? নামের তালিকাটা কিন্তু ছোট নয়, তবে বিএনপির অভ্যন্তরীণ চরম দলাদলি এবং দলীয় গ্রুপিংয়ের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি দলের ভেতর থেকে কাউকে রাষ্ট্রপতি বানাতে চাচ্ছেন না। তিনি চাচ্ছেন দলের বাইরে থেকে নিরপেক্ষ কাউকে বঙ্গভবনের সিংহাসনে বসাতে। এবার আসুন আসল খবরে। খলিলুর রহমান কিংবা আশিকুর রহমানের মতোই তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও বিএনপির বহু নেতাকর্মী চরম সমালোচনা করেছিলেন। বিএনপির আমলেই তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে। কিন্তু খলিল ও আশিকের মতো সেই ডক্টর ইউনূসকে যদি শেষ পর্যন্ত বঙ্গভবনের মসনদে বসিয়ে দেন তারেক রহমান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের ইঙ্গিত পাওয়ার পর থেকেই ঢাকার রাজনৈতিক অলিন্দে এক চাপান উত্তর এবং তীব্র গুঞ্জন ঘুরপাক খাচ্ছে। কেউ উচ্চবাচ্চে মুখ না খুললেও প্রায় সবার মুখেই ফিসফিস করে ঘুরে বেড়াচ্ছে একটা নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছাড়ার পর থেকেই তাকে নিয়ে একের পর এক জল্পনা কল্পনার মেঘ জমেছে। কেউ বলেছিলেন তিনি চিরতরে দেশ ছেড়ে চলে যাবেন, কেউ বলেছিলেন তিনি নীরবে নিজের পুরনো কাজে ফিরে যাবেন, আবার কেউ বলছেন তিনি বঙ্গভবনের দিকে পা বাড়াচ্ছেন। কিন্তু এই গল্পের গভীরে যেতে হলে আমাদের শুরু থেকে বিষয়টিকে বুঝতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ দিকে একটা রাজনৈতিক মহল বেশ জোরে সোরে প্রচার শুরু করেছিল যে ক্ষমতা হস্তান্তরের পরপরই ডক্টর ইউনূস
ব্যাগ গুছিয়ে বিদেশে পাড়ি জমাবেন, কারণ এই সরকারটা ছিল জামাতি সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক গুজব রটানো হচ্ছিল, এমনকি কেউ কেউ দাবি করছিলেন যে তার নাকি বিমানের টিকিটও কাটা হয়ে গেছে। কিন্তু প্রধান উপদেষ্টার পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর পরই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এক ঐতিহাসিক ঘোষণা দিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটান। তিনি স্পষ্ট ভাষায় জানান, এই দেশে আমার জন্ম, এই দেশেই হবে আমার মৃত্যু। তিনি সাফ জানিয়ে দেন, গুলশানে নিজের বাসভবনেই তিনি থাকবেন। এই এক বাক্য দিয়ে সব অপপ্রচারের মুখে কুলুপ এঁটে দেওয়ার পর আরও বড় এক প্রশ্ন সামনে চলে আসে, দেশ না ছাড়লে তাহলে এখন কি করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? আর ঠিক এই জায়গাতেই রাজনৈতিক গুঞ্জন রূপ নেয় এক মহা বিস্ফোরক মোড়ে। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি প্রথম এই বিস্ফোরক তথ্য সামনে নিয়ে আসেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাবটি গেছে দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের পক্ষ থেকে। বিএনপি কিন্তু খলিলুর রহমানকে মন্ত্রী বানিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যে বিশাল সুফল পেতে শুরু করেছে। খলিলুর রহমান জাতিসংঘের বিশেষ দায়িত্বে ভূমিকা রাখায় আন্তর্জাতিক দরবারে বিএনপি সরকার বাড়তি অক্সিজেন পাচ্ছে। ভারতের সাথে সমানে সমানে কথা বলার সাহস পাওয়ার পেছনেও খলিলুর রহমানের কূটনৈতিক অবস্থানের বড় ভূমিকা রয়েছে। আর সেই খলিলুর রহমানই এখন জোর তাগিদ দিচ্ছেন যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের নতুন রাষ্ট্রপতি করা হয়। কিন্তু কেন ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্বকে রাষ্ট্রপতির আসনে বসাতে এত জোর দিচ্ছে বিএনপি ও কূটনৈতিক মহল? উত্তরটা লুকিয়ে রয়েছে আগামী দিনগুলোতে বিএনপি সরকারের জন্য অপেক্ষা করা বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক সমীকরণের ভেতর। প্রথমত, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। বিশ্বজুড়ে তার যে বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু রয়েছে তা খুব কম মানুষেরই আছে। তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসানো হলে বিশ্ব দরবারে বিএনপি সরকারের এক অভূতপূর্ব আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নীতি নির্ধারকদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর এই অঞ্চলেই বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্ট সবচেয়ে বেশি যায়। তিনি বঙ্গভবনে থাকলে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সাথে বিএনপি সরকারের নীতি ও সম্পর্কের পথ সুগম হবে। বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্টের উপর যে শুল্ক আছে সেটি প্রত্যাহার করার সুযোগ তৈরি হবে। তৃতীয়ত, বৈশ্বিক অর্থ সংকটের এই সময়ে বিশ্বব্যাংক, IMF কিংবা ADBর মতো বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তাদের সাথে তার ব্যক্তিগত যোগসূত্র রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি পদে থাকলে জরুরি সাহায্য ও সহজ শর্তে বৈদেশীয় ঋণ পাওয়া বিএনপি সরকারের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। চতুর্থত, আন্তর্জাতিক ব্যবসায়ী ও বহুজাতিক কর্পোরেশনগুলো যে দেশে আস্থা পায় কেবল সেখানেই সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা FDI করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপ্রধান হলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সেই ভরসার জায়গাটি তৈরি হবে। পঞ্চমত, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে বিপুল অর্থ ও অনুদান এনে দেশের অর্থনৈতিক ভিত শক্ত করতেও তার পরিচিতি এক মোক্ষম অনুঘটক হিসেবে কাজ করবে। কেবল কূটনৈতিক বা অর্থনৈতিক সুবিধাই নয়, রাজনৈতিক ও কৌশলগত হিসাবও এখানে চরম নিখুঁত। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি যখন সরকার পরিচালনা করছে তখন রাষ্ট্রপ্রধান হিসেবে একজন সর্বজন গ্রাহ্য ও অরাজনৈতিক ব্যক্তিকে রাখা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ভীষণ জরুরি। বিশেষ করে বিএনপি সরকার যখন ভারতকে এড়িয়ে চীন, পাকিস্তান, তুরস্ক বলয়ে ঢুকছে তখন এই বিষয়টি অত্যন্ত জরুরি। 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কারের জোয়ার এসেছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি করলে আমজনতার মাঝে সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রতি গভীর আস্থা বজায় থাকবে। এর পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝেও ডক্টর ইউনূসের ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল, যা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। শুধু তাই নয়, অতীতের পাচারকৃত কোটি কোটি ডলার ফেরত আনার প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইনি ও প্রশাসনিক সহায়তা পাওয়ার পথও তার কারণে সহজ হবে। সর্বোপরি দক্ষিণ এশিয়ার বর্তমান টান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এবং বিশ্ব পরাশক্তিগুলোর লড়াইয়ের মাঝে বাংলাদেশকে একটি স্বতন্ত্র ও শক্তিশালী অবস্থানে ধরে রাখতে একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্বকে বঙ্গভবনে রাখাটা হবে অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি যেমন অতীতে মুখ আর অন্তরের হিসাব আলাদা রেখে খলিলুর রহমান বা আশিকুর রহমানকে গ্রহণ করে রাজনৈতিক লাভ তুলে নিয়েছে, ঠিক একইভাবে আন্তর্জাতিক কূটনীতি আর দেশের অর্থনীতি সামলাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বঙ্গভবনে বসানোটাই হতে পারে তারেক রহমানের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক চাল। এখন দেখার বিষয়, চুপ্পুর প্রস্থানের পর সব হিসেব নিকেশ মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসই বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন কিনা, নাকি বিএনপির ভেতরে চাপ এবং বসুন্ধরার মতো কর্পোরেট গ্রুপগুলোর চাপে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন তারেক রহমান। কিন্তু ওই বিএনপি কি করলো আপনার সাথে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হতো ওই যে মালয়েশিয়া গেছে, চীনে গেছে, ওইখান থেকে আইসা আপনার সাথে দেখা করছে? করে নাই। কেন করে নাই? তার মানে ডক্টর ইউনূস স্যার যাহা করিয়াছেন উনি তাহাই করিয়াছে। ওই ডক্টর ইউনূস স্যারের দেখানো পথেই তো উনি হাঁটিতেছে, নাইলে তো ভারতে যাওয়ার কথা ছিল, গেল কোথায়? মালয়েশিয়া এবং চীনে। দেখেন ভাই ব্রাদার, বিএনপি সমস্ত হেভিওয়েট যারা নেতা, বড় বড় নেতা, ওনারা কি বলতেছিল, এই খলিলুর রহমান উনি বিদেশি নাগরিক, হ্যাঁ এই দেশের নাগরিক না, উনি উনার পাসপোর্ট বিদেশি, উনি কেন বাংলাদেশের নিরাপত্তার দায়িত্বে থাকবে? এটা আমরা মাইনা নিব না।
ওনাকে পদত্যাগ করতেই হবে এরকম বয়ান দিচ্ছিল না। এটা নিয়ে অনেক কথা হয়েছে। তারপরে যখন নির্বাচন আসলো আমরা কি দেখলাম, বর্তমানে বিএনপির মধ্যে যদি সবচেয়ে শক্তিশালী কোনো মন্ত্রী থাকে, শক্তিশালী বলতে আমরা এই শক্তি বুঝাইতেছি না, কিন্তু বুদ্ধির শক্তি, হ্যাঁ বুদ্ধিমান এবং সবচেয়ে বেশি প্রভাব যার, এই খলিলুর রহমান সাহেবের সবচেয়ে বেশি ক্ষমতাবান মন্ত্রী এই খলিলুর রহমান। দেখেন ভারত, চীন এবং আমেরিকা এই তিনটা দেশকে নিয়ে কে খেলতেছে বিএনপির মধ্য থেকে? এই খলিল সাহেবই তো খেলতেছে এবং স্মার্টলি খেলতেছে। একবার চিন্তা করেন তো, খলিল সাহেবের জায়গায় যদি অন্য কেউ থাকতো এই গেমটা খেলতে পারতো? নিশ্চয়ই পারতো না। দেখেন এই যে তারেক রহমান সাহেব বিদেশ থেকে যখন আসলো, আনন্দবাজার পত্রিকা এবং ইন্ডিয়ার অনেকগুলা পত্রিকায় নিউজ হয়েছে, বিভিন্ন চ্যানেলে এটা নিয়ে কথা হয়েছে যে উনি আসার আগে কি জানি কথা দিয়ে আসছে, ওনাদের কাছে কথা দিয়ে আসছে। এগুলো নিয়ে আমরাও আলোচনা করছি, কিন্তু তারেক রহমান সাহেব ধৈর্য সহকারে শুনছে, এসব কথার কোনো জবাব দেয় নাই। সময় নিতেছিল ভাই, সময় নিতেছিল, ধীরে ধীরে নিজের কন্ট্রোলে নিয়ে আসছে, যার জন্য এখন কঠিন কঠিন সিদ্ধান্তগুলো নিতে পারতেছে। যেমন এই যে ছুপ্পু সাহেবের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিল। ছুপ্পু সাহেব কিন্তু একটা ইন্টারভিউ দিছে, আবার এখান থেকে বাইরে হইয়া ওই অডিও কলের ইন্টারভিউর মধ্যে না উনি খুব প্রাউড ফিল করতেছে। কেন প্রাউড ফিল করতেছে? উনি অহংকার নিয়ে বলতেছে আমি কোনো অন্যায় করি নাই, আমি ন্যায়ের পথে ছিলাম, আমি তিনটা সরকার চালাইছি। কথা তো সত্যি ভাই, উনি আওয়ামী লীগের আমলেও রাষ্ট্রপতি ছিল, ডক্টর ইউনূসের আমলেও উনি রাষ্ট্রপতি, আবার দেখেন এই 5 মাস বিএনপির আমলেও উনি রাষ্ট্রপতি, 3টা সরকার চালাইছে। উনি বলতেছে ইতিহাসে এটা লেখা রাখা উচিত। হ্যাঁ, ইতিহাসে লেখা রাখবে ভাই। একজন রাষ্ট্রপতি যত বড়ই অন্যায় করুক না কেন, ওনার নামে কোনো মামলা হয় না ভাই, কোনোদিনই মামলা হবে না, হইতে পারে না, এটি আমাদের সংবিধানে আছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু উনি রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতির বাইরে মিছিল মিটিং হইতেছে, অনেক রকম প্রতিবাদ হচ্ছে, অনেক ইতিহাস আবার সামনে আসতেছে। ওনাকে গ্রেফতার করার দাবি অলরেডি উঠে গেছে। সরকার এখন একটা প্রশ্নের মুখে, যে শেখ হাসিনা ফ্যাসিবাদ ছিল, যে শেখ হাসিনা এখানে হত্যাকাণ্ড চালাইছে, ওরই রাষ্ট্রপতি, তার কোনো বিচার হবে না? উনি যখন দুদকে ছিল তখন কি কি অন্যায়গুলো করছে সেগুলো সামনে আসতেছে। যাই হোক, বিএনপি সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার অপেক্ষায়। কিন্তু এখন এমন একটা কথা বলুন আপনাদের সঙ্গে, যেটা নিয়ে আপনারা হয়তো আমার সাথে একমত হবেন না, কিন্তু এই ছাড়া অন্য কোনো রাস্তা খোলা আছে কিনা আমার সন্দেহ। আমার তো মনে হয় আর কোনো রাস্তা খোলা নাই। যদি এই রাস্তায় হাঁটা যায় ভাই, দেখেন অনেক কিছুরই কিনারা পাবো আমরা এখন মাছ দরিয়াতে ভাসতেছি, মাছ দরিয়ায়। এই মাসে জুলাই নিয়ে কথা বলার কথা, এই মাসেই তো সিদ্ধান্ত হওয়ার কথা জুলাই কি হবে, মাস তো শেষই হয়ে যাচ্ছে, আজকে 24 তারিখ। কারণ কি জানেন, এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওই যে গাজী সাহেবের ঘটনাটা, এই ঘটনাটা না কিছুটা পিছায় দিছে ভাই, কিছুটা পিছায় দিছে। আর ভনিতা না কইরা এখন খুইলা বলতেছি, দেখেন রাষ্ট্রপতি তো এখন বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি আমাদের মাননীয় স্পিকার, উনি আপাতত 3 মাসের জন্য আছে। এই 3 মাসের আগেও হইতে পারে, মানে 3 মাসের মধ্যে একজন নতুন রাষ্ট্রপতি লাগবে, একজন নতুন প্রেসিডেন্ট লাগবে। কাকে বানাবেন বলেন তো? অনেকের কথা শোনা যাচ্ছে, ওনাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান রাখাই আমি বলতেছি, ওনারা বিএনপির সাথে জড়িত, অসুবিধা নাই, কিন্তু এই পদটাতেও অরাজনৈতিক পদ, এই প্রেসিডেন্টের পদটা, এখানে অরাজনৈতিক মানুষই আসা উচিত। কিন্তু সে অরাজনৈতিক মানুষটা কে, কাকে আনবেন? এর মধ্যে শোনা গেছে একজন সচিবের নাম, আমরা অনেকেই চিনি না, আপনি চিনবেন কিনা জানি না, আমি তো চিনি না। তার মানে কি জানেন, দেশের মানুষই চিনে না। ওনাকে বিদেশে চিনাইতে চিনাইতে তো ভাই 5 বছর পার হয়ে যাবে, কারণ ওই সচিবকে আমরাই চিনি না। তার মানে কি চেনা মুখ আনতে হবে। চেনা মুখের মধ্যে অনেকেই আছে, বিখ্যাত বিখ্যাত মানুষ আছে এই বিএনপির মধ্যে, কিন্তু আরেকজন আছে যাকে পৃথিবীর সবাই চিনে, আমাদের ডক্টর ইউনূস স্যার। 18 মাস তো লড়াই করছে ভাই, 18টা মাস। কোন টাইমে আসছে খেয়াল করে দেখেন, 5, 6, 7 বাংলাদেশের কি অবস্থা ওর মধ্যে আসছে। 18 মাস বৈশা থাকে নাই তো ভাই। কোথায় গুম হয়েছে সে গুম কমিশনার করছে, বিচার বিভাগের জন্য বিচার বিভাগ কমিশনার করছে, এবং এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল সেটারও বিচার করছে, রায়ও আনছে। ক্যান্টনমেন্টের ভিতরের আসামি বাইরে আইনা বিচার করছে, ওই যে এসি বাসের মধ্যে আইনা বিচার করছে, সে বিচারও তো আরম্ভ করছে। যারা ভাইগা যাইবার ভাইগা গেছে, কিন্তু যারা ধরা ফলাইছে এবং ওদের সঙ্গে মোকাবেলা করছে, একদম চোখে চোখ রাখা ওদের সঙ্গে যেসব শর্ত ছিল সব ভাইঙ্গা চুরা চুরমার কইরা দিয়া চীনের রাস্তায় চলে গেছে, পাকিস্তানের রাস্তায় চলে গেছে, যুক্তরাষ্ট্রের সাথে দলিলপত্র কইরা ফেলাইছে নির্বাচনের 3 দিন আগে। তার মানে কি, যে পথে নিয়ে যাচ্ছিল বাংলাদেশকে, বর্তমান সরকারও কিন্তু ওই পথেই যাচ্ছে।
যেহেতু ওই পথেই যাচ্ছে, আপনারা তো দেখছেন চীনের মধ্যে একটা বিজনেস মিটিং করছিল আমাদের তারেক সাহেব, ওইখানে আশিকুর রহমানকেও কিন্তু ডাইকা নিয়ে গেছে, ওনার সঙ্গেই গেছিল ওই আশিকুর রহমান। ওই আশিকুর রহমান ইউনূস সরকারের আমলে যে পদে ছিল ওই পদেই তো এখনো আছে বিএনপির সাথে। বিশ্বের যত কূটনৈতিক আছে বাংলাদেশে বা বিদেশে, তাদের সঙ্গে কে যোগাযোগ করতেছে? খলিল সাহেব যোগাযোগ করতেছে, অন্য মন্ত্রী মিনিস্টারের তো এই দায়িত্ব নাই। তার মানে কত কঠিন দায়িত্ব পালন করতেছে খলিল সাহেব, যার জন্য বললাম সবচেয়ে প্রভাবশালী এই খলিল সাহেব। তার মানে কি 18 মাস এই সরকার যতটুকু আগায় নিয়ে গেছে ওইখান থেকেই তো শুরু হয়েছে, তাই না? তাহলে ডক্টর ইউনূস স্যারকে কেন রাষ্ট্রপতি বানানো হবে না? উনাকে তো আইনা বসানো উচিত। হ্যাঁ ভাই, উনাকে আইনা বসানো উচিত। এই সুযোগ হাতছাড়া কইরেন না। হ্যাঁ, আমি বিএনপির ভাই ব্রাদার সবাইকে বলবো, এবং আমি জামাতে ইসলামকে বলবো, এনসিপি কে বলবো, ওই কিংস পার্টি এনসিপি তাদেরকে বলবো, সবাই মিলা উনাকে আবার ধরেন, উনাকে বলেন আপনি রাষ্ট্রপতি পদে বসেন। হ্যাঁ ভাই, ওই চেয়ারে উনাকে বসায় দেন। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার বিশ্বাস এইটুক, প্রবাসী ভাই বোনেরা কিন্তু ডক্টর ইউনূস স্যারকে পছন্দ করে, মন থেকেই পছন্দ করে। উনি যদি রাষ্ট্রপতি হয় প্রবাসী ভাই বোনেরা খুশি হবে এবং রেভিডেন্স আরো বাইরে যাবে ভাই, 2 গুণ বাইরে যাবে। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। দেখেন, একটু চিন্তা করেন, কোনো কারণে যদি প্রেসিডেন্ট হয়ে যায় আমাদের ডক্টর ইউনূস স্যার, কত বড় সুযোগ পাচ্ছে এই বিএনপি। কি আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।